তারা একটা উইন্টার কেয়ার ক্রিম তৈরি করেন, তার মধ্যে অ্যানিমেল ফ্যাট ইউজ করে। পিগমেন্টেশন কি আদৌ ভালো হয়? আমরা কোরিয়ান স্কিন কিভাবে পাবো? 40-এর পর থেকেই দেখা যায় যে রিঙ্কেল আসতে শুরু করে। অয়েল মাসাজ করে প্লিজ সারা রাত্রি রাখবেন না। কেউ যদি কিচ্ছু না করে 2 বছর টানা সানস্ক্রিন মাখে, তাহলে তার 50% পিগমেন্টেশন চলে যাবে। যেটা না করলে স্কিন কখনো ভালো হবে না। একটা স্কিন কেয়ার যেটা প্রত্যেকের করা উচিত। প্রধানমন্ত্রীর গাল এত গ্লো করে, এটার পেছনে রিজন কিন্তু এটা। ইনস্টাগ্রাম রিলে আমি দেখছি যে প্রচুর সবাই ভাইটামিন সি ইউজ করছে, নাহলে তোমার স্কিনটা পুড়ে যাবে। তাহলে তোমার স্কিনের ন্যাচারাল গ্লোটা আস্তে 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 চলে যাবে। আমি 2-3টে সমস্যা বলছি, যেটা এখনকার প্রত্যেকটা বাড়িতে মেয়েদের, মহিলাদের এবং অবশ্যই ছেলেদেরও এটা একটা সমস্যা। প্রথম হচ্ছে অ্যাকনে। এটার জন্য কোনো ন্যাচারাল উপায় আছে? দেখো, অ্যাকনের অনেকগুলো রিজন অ্যাকনে হয়, তোমাকে জানতে হবে অ্যাকনেটা কেন হচ্ছে। অ্যাকনে হতে পারে তোমার যদি সাংঘাতিক স্ট্রেস থাকে। তো তুমি যদি স্ট্রেস থেকে অ্যাকনে হয়, তাহলে স্ট্রেসটাকে তোমার রিডিউস করার একটা ব্যবস্থা করতে হবে। অনেক সময় অ্যাকনে হয়, আমরা অনেকেই ডেলি মেকআপ ইউজ করে, সেই মেকআপ অ্যাপ্লিকেটারগুলো যদি প্রপার পরিষ্কার না হয়, তো ওর মধ্যে না একটা সাংঘাতিক ফাঙ্গাল গ্রোথ শুরু হয়ে যায়। তো তুমি পরের দিন যখন অ্যাপ্লিকেটারটা লাগাচ্ছ, তোমার মুখে সেখান থেকে একটা অ্যাকনে হচ্ছে। বাট ইনস্ট্যান্ট অ্যাকনে রিডিউস করা তুমি যদি চাও যে আমার এক্ষুনি অ্যাকনে রিডিউস করতে হবে, কী করব, আমি দুটো জিনিস করা যেতে পারে। একটা খুব ভালো স্টিম আছে, সেটা যদি তুমি নিতে পারো। জলের মধ্যে একটু কর্পূর, একটু লবঙ্গ, একটু পুদিনা পাতা আর একটু তুলসী পাতা, এটা দিয়ে তুমি ফুটিয়ে স্টিম নাও মুখের মধ্যে। এটা একটা করা যেতে পারে। কর্পূর, কর্পূর, পুদিনা পাতা, তুলসী পাতা, লবঙ্গ, ঠিক আছে। এটার সাথে তুমি আরেকটা করতে পারো, সেটা হচ্ছে সকালবেলায় রসুনের কোয়া জাস্ট একটু ওটাকে থেতো করে জাস্ট অ্যাকনের ওপরে লাগিয়ে রাখো, ম্যাক্সিমাম 1 মিনিট, তার বেশি হলে বার্ন হয়ে যাবে জায়গাটা। হ্যাঁ, তুমি দেখবে আস্তে আস্তে ইনফেকশনটা কমতে শুরু করেছে। তো এগুলো করা যায়। এছাড়া অনেক ক্লিনিক্যাল সিটিং তো রয়েছে, সেগুলো তো হয়ই। আর একটা সমস্যা, যেটা 40-এর পর থেকেই দেখা যায় যে রিঙ্কেল আসতে শুরু করে, মানে কুঁচকে যাচ্ছে। তারপর চোখের পাশগুলো, গাল, কপালে। তো এটা তো আসবেই, ন্যাচারাল না, বিষয়, এটা আসবে। গ্রেসফুল এজিং মেনে নিতে হবে, কিছু করার নেই। বাট হ্যাঁ, 40 বছরে যে এজিংটা আসার কথা নয়, সেটা যদি আসে, তো সেটার জন্য তোমায় অবশ্যই কিছু করতে হবে। কিছু আছে? দেখো, এজিং আসবেই, 50, 55, 60 তুমি আটকাতে পারবে না, বাট ইউ ক্যান ডিলে দ্য প্রসেস। আচ্ছা। এজিং এর জন্য ভীষণ ভালো একটা আমি তোমাকে বললে বা সবাই হয়তো অবাক হবে, ভীষণ ভালো একটা জিনিস কি জানো? সেটা হচ্ছে হোমমেড ঘি। ঘি? হোমমেড ঘি মানে বাড়িতে যে ঘিটা? বাড়িতে যে ঘিটা, হোয়াইট বাটার দিয়ে যে ঘিটা যদি আমরা করতে পারি, যে ঘিটার মধ্যে যে ঘিটা একটু সাদা হয়, যেটা দেশি ঘি আমরা বলি, হোমমেড ঘিয়ের মধ্যে ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের ফ্রি রেডিক্যালকে কন্ট্রোল করে, আর ফ্রি রেডিক্যাল কন্ট্রোল হচ্ছে মানে আমার স্কিনে এজিং আসছে না। ফ্রি রেডিক্যাল হচ্ছে একটা আনস্টেবল মলিকিউল আমাদের স্কিনের সেলের মধ্যে। অনেক, ধরো তুমি একটা ঝুড়ির মধ্যে অনেক আলু রেখেছো, তার মধ্যে একটা পচা আলু আছে, সো সেগুলো কিন্তু, সেটা কিন্তু বাকি আলুগুলোকে পচিয়ে দেবে। সো এটা ল অফ নেচার। ঠিক এরকম আমাদের স্কিনের মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট যদি অভাব হয়, তাহলে ফ্রি রেডিকেল বাড়তে থাকে। ফ্রি রেডিকেল যত বাড়বে, তত আমাদের বাকি স্কিনের সেলগুলো, মলিকিউলগুলো আনস্টেবল হয়ে পড়বে। সো এটা যত আনস্টেবল হবে, তত আমার স্কিন বিকাম এজেড। আচ্ছা। তো দেশি ঘি দিয়ে যদি আমি একটু মাসাজ করতে পারি, আমার কিন্তু স্কিনে অনেক দিন অবধি, এবং দেশি ঘির সাথে আরেকটাও খুব ভালো আছে, সেটা হচ্ছে যে নারকোল তেল। নারকোল তেল, হ্যাঁ, মানে ভার্জিন কোকোনাট। হ্যাঁ, কিন্তু সেই কোকোনাট অয়েলটা তোমাকে একদম, মানে যে কোকোনাট অয়েলগুলো ওই আমাদের সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়ায় পাওয়া যায়, যেগুলো জমে সাদা হয়ে যায় শীতকালে, একদম ওই কোকোনাট অয়েল, কোনো প্রিজারভেটিভ ছাড়া। আমরা কোকোনাট অয়েলে প্রিজারভেটিভ দিই কেন? বিকজ যাতে সেটা লিকুইড থাকে, ওর মধ্যে প্যারাবিন অ্যাড করা হয় যে থ্রু আউট দ্য ইয়ার। না, ওইসব করলে চলবে না, একদম র কোকোনাট অয়েল তুমি নিতে পারো। তুমি না পেলে তুমি কোকোনাট মিল্ক নাও, ঘিয়ের সাথে মিক্স করে নাও, নিয়ে তুমি মাসাজ করো, ওয়ান্ডারফুল রেজাল্ট পাবে। তাই না? ওয়ান্ডারফুল। আমার এটা ভীষণ জানার ইচ্ছা। আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে দর্শকরাও জানতে চাইবে যে এখন যেটা আমি বললাম যে স্কিন কেয়ারে না একদম ঘরোয়া প্রসেস অনেকে ইউজ করছে। হ্যাঁ, কতটা পরিমাণ সেটা হয়তো জানছে না, কিন্তু একটা ময়েশ্চারাইজারের
পরিবর্ত হিসাবে একটা মানে এক কোটো নারকেল তেল হতে পারে? দেখো, সেখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ময়েশ্চারাইজার যে টেকনোলজিতে বানানো হয় সেটা, বা তার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করা হয় সেটা তোমার স্কিনের পোরসের ডিপ লেয়ারে পৌঁছাতে পারে, বিকজ সেটা অনেক লাইট ওয়েট হয়, তোমার স্কিনের মধ্যে তো ঢুকতে হবে। আর নারকোল তেলের মলিকিউলগুলো অনেক ভারী হয়, সেটা হয়তো আপার লেয়ারে থেকে যায়। সো আমি ডেলি ময়েশ্চারাইজারের সাবস্টিটিউট নারকোল তেল ফর ডেলি ইউজ এটা আমি বলবো না। নারকোল তেল আপনি সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন মাসাজ করতেই পারেন, বাট ডেলি একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার ইউজ করুন, এগেইন যেটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড বা এই জাতীয় ল্যাকটিক অ্যাসিড এই জাতীয় জিনিস আছে। দুধ কিন্তু খুব ভালো ন্যাচারাল ময়েশ্চারাইজার। কিন্তু সেটা আসল দুধ হতে হবে। আসল দুধ হতে হবে, আসল দুধ হতে হবে, এবং র মিল্ক হতে হবে, ফোটানো দুধ নয়। তুমি যেই ফোটাচ্ছ ল্যাকটিক অ্যাসিডটা ব্রেক করে যাচ্ছে। কাঁচা দুধ যেটা। কাঁচা দুধ, র মিল্ক, এবং সেটা আসল দুধ। আচ্ছা, হলুদের ক্ষেত্রে যেটা আমরা ওই যে বাজার থেকে যে হলুদের প্যাকেট কিনি, সেই হলুদ অনেকে ইউজ করে নেয়, সেটা কোনো কার্যকর? আদর মধ্যে দেখো, বাজার থেকে যেগুলো কিনি এটার পেছনে তো একটা, এগুলোর তো একটা কমার্শিয়াল বেনিফিট আছে। ওটার মধ্যে কতটা হলুদ রয়েছে, কতটা কী রয়েছে আমরা কেউ জানি না। তো আমরা কাঁচা হলুদ কিনে নিই না বাজার থেকে। আমার সবার পসিবল নয় যে বাড়িতে হলুদ গাছ বসানো। এখন যেরকম আমাদের মানে সিটিস্কেপগুলো যেরকম হচ্ছে, সেখানে কজনের বা নিজের বাড়ি থাকছে, সবাই ফ্ল্যাটে থাকে, সেখানে কাঁচা হলুদ চাষ করা সম্ভব নয়। আমরা কাঁচা হলুদই কিনে নিয়ে আমরা কাঁচা হলুদটা ইউজ করি। কাঁচা হলুদের সঙ্গে যদি আমরা একটু ইয়োগার্ট দিতে পারি, ইয়োগার্টের মধ্যে এগেইন প্রচুর পরিমাণে কোজিক অ্যাসিড আছে। ইয়োগার্ট অ্যান্ড ফার্মেন্টেড রাইস ওয়াটার, ফার্মেন্টেড রাইস নয়, শুধু রাইস ওয়াটার, মানে সারা রাত তুমি জলটাকে ভাতটাকে ভিজিয়ে রাখলে, ভাতটাকে ভিজিয়ে রাখলে অলমোস্ট 1.5 দিন মতন, মানে সেটা ওই হাঁড়িয়া হওয়ার আগের স্টেপে ওই যে ফার্মেন্টেড ওয়াটারটা, ইটস আ গ্রেট সোর্স অফ কোজিক অ্যাসিড। সেটা কি হয় আমাদের স্কিনে? কোজিক অ্যাসিড আমাদের অনলি ইনগ্রেডিয়েন্ট যেটা পিগমেন্টেশন সারাতে হেল্প করে। কোজিক অ্যাসিড, কিছুটা ভাইটামিন সি, আর তার সাথে হচ্ছে কিছুটা ট্রানাজামিক অ্যাসিড। এগুলো আমাদের পিগমেন্টেশনের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিগমেন্টেশন কি আদৌ ভালো হয়? পিগমেন্টেশন ভালো হয়। তুমি যদি কিচ্ছু না করো, বা যার পিগমেন্টেশন হচ্ছে সে যদি কিচ্ছু না করে, দেখো পিগমেন্টেশন, আমি বলবো পিগমেন্টেশন আসে অনেকগুলো ফ্যাক্টরের থেকে। ইন্টারনাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট পিগমেন্টেশনের জন্য। তোমার হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে, বা তোমার কোনো রকম এইচআরটি চলছে, বা তোমার কোনো ভেরি রিসেন্ট কোনো বড় অপারেশন হয়েছে, কিছু হয়েছে, তো তার থেকে তো তোমার পিগমেন্টেশন আসতে পারে। আফটার ডেলিভারি অনেকের পিগমেন্টেশন হয়। মাথার কালার থেকে পিগমেন্টেশন হবে, মানে মাথার কালার যদি ঠিকঠাক ইউজ না করা হয় পিগমেন্টেশন হতে বাধ্য, মানে যারা হেয়ার কালার করে। এবং আমি বলবো আপনি হেয়ার কালার করুন, আপনি প্রফেশনাল জায়গায় গিয়ে হেয়ার কালার করুন। আমাদের বাড়িতে যে বক্স কালারগুলো কিনতে পাওয়া যায় না, এবং সেগুলো অনেকে দেখবে আমাদের মায়েরা মাসেরা তারা লাগানোগুলো, এবং লাগিয়ে তারা ওটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেন, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। মানে ওটা থেকে তোমার সোরিয়াসিস পর্যন্ত হয়ে যেতে পারে। এটা হতে পারে। ওটার কোনো ন্যাচারাল ওয়ে আছে? দেখো, কালারের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, আমি দেখো মেহেন্দি করতে পারে, বাট একটা কথা আমি এগেইন বলবো, মার্কেটে প্রচুর দেখবেন ব্ল্যাক মেহেন্দি আছে, বাট দ্যাট ইজ আ টোটালি মিথ। ব্ল্যাক মেহেন্দি হয় না। তুমি একটা মেহেন্দি পাতা ছিঁড়ে হাতের মধ্যে ঘষবে, তুমি দেখবে মেহেন্দির একটা টিপিক্যাল অরেঞ্জিশ একটা খয়েরি কালার আছে। তো ব্ল্যাক মেহেন্দি মানে তার মধ্যে ডাই মেশানো হচ্ছে। আর তুমি যদি একটু ভালো ব্র্যান্ডের যাও ন্যাচারাল ব্ল্যাক মেহেন্দি, তাহলে সেগুলোর মধ্যে ব্ল্যাকিশ ব্যাপারটা আনার জন্য জবা ফুলের মানে হিবিস্কাস লিফের ডাস্ট, অনেকটা পরিমাণ ইন্ডিগো ইজ আ মোরালেস কস্টলি ইনগ্রেডিয়েন্ট। ইন্ডিগো যেটা আমরা নীল, চুল কালো, অ্যাকচুয়ালি আমাদের চুলের যে কালার ব্ল্যাক কালার, অ্যাকচুয়ালি চুলের পিগমেন্টটা তো ব্ল্যাক নয়, অ্যাকচুয়ালি চুলের পিগমেন্ট হচ্ছে ব্লু। সো হ্যাঁ, আমরা এটা দেখি ব্ল্যাক, বাট অ্যাকচুয়ালি চুলের পিগমেন্ট ইজ ব্লু, ডার্ক ব্লু, নেভি, মানে ডার্ক নেভি ব্লু। আচ্ছা। সো আমি যদি নীল ইউজ করি, আমি যদি ইন্ডিগো ইউজ করি, তাহলে চুল খুব ভালো কালো হয়। বাট সেটা আপনি যদি ইন্ডিগো কালার কিনতে চান, ইট বিকাম একটু কস্টলি। কিন্তু ওই 100 টাকা 200 টাকায় যদি ব্ল্যাক মেহেন্দি, সেগুলোর মধ্যে ডাই মেশানো থাকে। আপনি বাড়িতে বানিয়ে নিন, আপনি মেহেন্দি ডাস্ট নিন, আপনি তার মধ্যে আমলা পাউডার নিন, আপনি তার মধ্যে একটা ব্ল্যাক খয়ের পাওয়া যায়, ব্ল্যাক খয়ের, সেটার পাউডার নিন, আপনি ইন্ডিগো পাউডার নিন। এর সঙ্গে আপনি যদি একটু কন্ডিশনিং এফেক্ট চান, তাহলে আপনি একটু কার্ড দিতে পারেন।
দিয়ে এটা আপনি উষ্ণ গরম জলে ভিজিয়ে ওভারনাইট রেখে দিন ইনা তোমার আয়রন যে কোনো পাত্রে। সকালে উঠে আপনি ওটা অ্যাপ্লাই করে 1 ঘন্টা রেখে দিন, এটাতে চুলটা খুব ভালো কালো হয়। ইটস এ ন্যাচারাল ওয়ে। আর যদি মনে হয় এত কিছু করার আপনার কাছে সময় নেই, আপনি যে কোনো ভালো প্রফেশনাল জায়গায় গিয়ে কালার করবেন, যে কালারগুলোতে পিগমেন্টেশন হয় না। না, কারণ পিগমেন্টেশন যাদের হয়ে যায় তাদের জন্য পার্টিকুলার কিছু কালার রয়েছে, সেই কালারগুলো না করলে পিগমেন্টেশন বাড়বে। তো পিগমেন্টেশন যায়, কেউ যদি কিচ্ছু না করে 2 বছর টানা সানস্ক্রিন মাখে তাহলে তার 50% পিগমেন্টেশন চলে যাবে। কি বলছো? একদম তাই। পিগমেন্টেশন এমনই একটা জিনিস যেটা সানলাইটে প্রত্যেক দিন বাড়ে। আমরা এখন বসে এখানে কথা বলছি, আমি দেখতে পাচ্ছি বাইরে আকাশটা বেশ মেঘলা, কিন্তু বিশ্বাস করো ইউভির যে রেজগুলো আছে, ইউভিএ ইউভিবি, তাতে সূর্য উঠছে কি না উঠছে, মানে রৌদ্রে এসে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, ডাজন্ট ম্যাটার। ইউভিএ এর যে ক্ষতিকারক দিকগুলো সেগুলো ডেলি হয়ে চলেছে। ইউভি দুটো রে থাকে, ইউভিএ ইউভিবি, যেটা আমাদের কাছে এসে পৌঁছায়। ইউভিবিটা তুলনামূলক শর্ট ওয়েভলেন্থের, যেটা আমাদের স্কিনের মধ্যে ট্যান ফেলে, একটু স্কিনটা কালচে করে দেয়, এগুলো করে দেয়। আর ইউভিএটা অ্যাকচুয়ালি হয়েছে একটা ডিপ ওয়েভলেন্থের, যেটা আমাদের স্কিনকে ফটো ড্যামেজ করে দেয়, ফটো এজিং করে দেয়, পিগমেন্টেশন করে দেয়, স্কিনের ডিএনএ ড্যামেজ করে দেয়। দেখবে অনেকে যারা প্রচুর আউটডোরে কাজ করে, সানস্ক্রিন মাখে না, একটা সময়ের পর তাদের মুখের স্কিনটা না কেমন একটা শেপটা নষ্ট হতে শুরু করে, স্কিনটা কেমন তেরা ব্যাকা হয়ে যায়, কোথাও একটু মনে হচ্ছে ফুলে গেছে, কোথাও একটু চুপসে গেছে, এই জায়গা থেকে মনে হয় মুখটা একটা চৌকো মতো হয়ে যায়, এই জায়গা থেকে স্কিনটা বাড়তে থাকে, স্কিন স্যাক করতে শুরু করে। দিস অল আর এফেক্ট অফ ইউভিএ ফটো এজিং। তার মানে মেকআপ করো বা বাইরে যাও, তোমাকে সানস্ক্রিন একটা না, বাড়িতে থাকলেও তুমি এখানে বসে আছো, সূর্যের আলোটা তো তোমার কাছে এসে পৌঁছাচ্ছে। এই যে এখানে এতগুলো আলো জ্বলছে, প্রত্যেকটার থেকে কিন্তু ইনফ্রারেড ব্লু লাইট সিক্রেশন হচ্ছে, আমাদের মোবাইল থেকে ডেইলি হচ্ছে। তো দিস অল আর সেম এফেক্ট অফ ইউভি। মানে সারাদিনে একটা সানস্ক্রিন ইউজ করতে অন্তত বিকেল 3-4টে অবধি তুমি কিচ্ছু না করো, তুমি শুধু মুখটা ক্লিন করো, সানস্ক্রিন মাখো, তাতেও তোমার স্কিনটা যা থাকবে অনেক ভালো থাকবে। এটা একটা গ্রেড থাকে যে কতটা নিতে হয়। সানস্ক্রিনের একটা রুল আছে, 2 ফিঙ্গার রুল, যেটা আমরা অলওয়েজ বলে থাকি যে আপনি যদি বাইরে যান তাহলে 2টো ফিঙ্গারে, এটা হয়তো অনেকে বলতে পারে 2টো ফিঙ্গার কেন, কারণ 2টো ফিঙ্গার সানস্ক্রিন নিলে যে মেজারমেন্টটা পাওয়া যায় সেই সানস্ক্রিনটা আপনার একটা মুখের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর আপনি যদি বাড়িতে থাকেন দেন ইউ ক্যান ফলো 1 ফিঙ্গার রুল, একটা ফিঙ্গারে আপনি সানস্ক্রিন নেবেন। আর সানস্ক্রিন সবসময় 2 থেকে 3 ঘন্টা বাদে রিপিট করতে হয়। সানস্ক্রিন সকালে ঘুম থেকে উঠে মাখবেন, এভরি 2 to 3 আওয়ার্স রিপিট করবেন। আপনার মনে হচ্ছে আমি সানস্ক্রিন মাখার পর আমি এমন জায়গায় জব করি, আমাকে মুখে একটু মেকআপ করতে হয়, আমি রিপিট করতে পারবো না, ইউ ক্যান চুজ ফর আ পাউডার সানস্ক্রিন। আপনি পাফ করুন, আপনি তো মেকআপও পাফ করছেন, বা একটা পাফ আপনি 1-2 ঘন্টা বাদে বাদে বোলাচ্ছেন মেকআপটা যাতে স্টে করে ফর লং, সো আপনি পাউডার সানস্ক্রিনটাকে পাফ করুন, তখন সো প্রোটেকশনটা থাকবে। সানস্ক্রিনের ক্ষেত্রে না এসপিএফ চুজ করাটা অনেকটা খুব ডিফিকাল্ট এবং কনফিউজিংও বটে। তো কোনটা নেওয়া উচিত? আমার অনেক সময় মনে হয় যে বাচ্চাদের জন্য কি একটু কম নেওয়া উচিত আর বড়দের জন্য কি বেশি, তো এটা কি? দেখো, সানস্ক্রিনের জন্য এসপিএফ চুজ করাটা সত্যি একটা কনফিউজিং, কারণ এত এসপিএফ এত কিছু রয়েছে। বাট আজকাল আমাদের ওই একটু আগে বলছিলাম ক্ষতিটা হয় ইউভি এজে বেশি ইউভিবি এর থেকে। সো এসপিএফ প্রোটেক্ট করে ইউভিবি, আর পিএ প্লাস প্লাস প্রোটেক্ট করে ইউভিএ। তো তুমি যে এসপিএফই চুজ করো না কেন, সেটা দেখতে হবে তার গায়ে পিএ প্লাস প্লাস এটা লেখা আছে কি না। পিএ প্লাস প্লাস মানে প্রোটেকশন ফ্রম ইউভিএ, পিএ প্লাস প্লাস এটা লেখা আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, মডারেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা ওয়েদার, বা আমাদের যতটা হিউমিড একটা ওয়েদারে আমরা থাকি, তাতে তোমার ওই 40 to 60 একটা এসপিএফ হলে আমাদের জন্য এনাফ। 40 to 60, হ্যাঁ। মানে এসপিএফ 25 যেগুলো থাকে ওগুলোর কোনো কার্যকারিতা নেই সেইভাবে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে এসপিএফ 25 যেগুলো থাকে, তুমি যদি সেগুলো সত্যি সত্যি কোথাও গিয়ে টেস্ট করাও, তুমি দেখবে তার মধ্যে এসপিএফ 15 পাচ্ছ। এমন অনেক ব্র্যান্ড আছে যারা ক্লেম করছে এসপিএফ 50, হয়তো থাকছে এসপিএফ 30, এসপিএফ 35। কারণ এই এসপিএফটাকে সার্টিফিকেশান দেয় আমাদের ইন্ডিয়ার একটা ল্যাব আছে, এবং উইচ ইজ টু কস্টলি। মানে ম্যাক্সিমাম ব্র্যান্ড সেটাতে যাই না, করাই না, তারা ক্লেম করে দেয় এসপিএফ 30 আছে, 50 আছে, 60 আছে।
তো এগুলো আমাদের একটা এই ইন্ডাস্ট্রির একটা বাজে দিক এনিওয়ে। তো সবসময় তুমি একটু যদি 50-60 নাও তুমি খুব সেফ হইতে থাকবে, যে তুমি জানো ওর মধ্যে অ্যাটলিস্ট 40 SPF তুমি পাবেই পাবে। আর একটা জিনিস মানুষের মধ্যে আছে, সানস্ক্রিন কেন এত তেলতেলে হয় বা এত ক্রিমি ফর্মে হয়। SPF বলে না কিছু জিনিস হয় না, মানে এমন কোনো SPF ক্যাপসুল হয় না যে আমি সানস্ক্রিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ইটস আ মানে কম্বিনেশন অফ একটা ফর্মুলা। তো যত SPF বাড়বে তার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট পড়ে সেটা অলওয়েজ একটা ওই ক্রিমি টেক্সচারই হয়। তো যদি খুব মনে হয় আপনার স্কিনটা বিকাম ভেরি সাফোকেটেড, তার উপরে আপনি আবার বললাম একটা পাউডার পাফ করুন, আপনি একটা SPF পাউডার পাফ করুন, যেটা অনেকক্ষণ অবধি আপনার স্কিনটাকে প্রোটেকশান দেবে। কিন্তু SPFটা সানস্ক্রিন লোশন আপনাকে মাখতেই হবে। আপনি জেল সানস্ক্রিন মাখতে পারেন, কিন্তু এগেন আমি ভেরি এগেনস্ট অফ জেল সানস্ক্রিন এই মুহূর্তে। এত হিউমিড ওয়েদার, তো এই হিউমিডিটির মধ্যে তুমি যদি আরও জেল চাপাও তো সেটা আরও চ্যাটচ্যাটে করবে, কারণ ওটা তো ভীষণ, ওর মধ্যে তো অনেক ওয়াটার কন্টেন্ট রয়েছে, ওটা আরও চ্যাট করবে তোমার। তো আমার মনে হয় না জেল সানস্ক্রিনটা খুব বেশি আমাদের ওয়েদারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। জেল জিনিসটা কি, মানে জেল আমরা কেন ইউজ করব? জেল ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের। জেল একমাত্র জিনিস যেটা আমাদের স্কিনকে হাইড্রেশন দেয়। মানে জেল ইজ ফর হাইড্রেশন বাট অ্যান্ড ক্রিম ইজ ফর নারিশিং, ময়েশ্চারাইজেশন। সো দুটো আলাদা জিনিস। আমাদের স্কিনের মধ্যে অয়েল গ্ল্যান্ড আছে, আমাদের স্কিনের মধ্যে ময়েশ্চার গ্ল্যান্ড আছে, আমাদের স্কিনের মধ্যে সোয়েট গ্ল্যান্ড আছে। সো যখনই আমাদের ওয়াটার ইমব্যালেন্স হয় তখন স্কিন বিকাম ডিহাইড্রেটেড। সো ডিহাইড্রেটেড স্কিনে তুমি কি দেবে? ময়েশ্চারাইজার দিলে স্কিন হাইড্রেট হবে না, স্কিন ময়েশ্চার পাবে। ডিহাইড্রেট হলে তোমাকে স্কিনে দিতে হবে জেল। কিন্তু এখন এত আপডেটেড টেকনোলজি বেরিয়ে গেছে, সো এখন জেলের একটা আপডেটেড ভার্সন হচ্ছে সেরাম। কেন? সেরাম অনেক লাইট টেক্সচার, সেরাম ওয়াটার বেস, সেরাম অনেক হ্যান্ডি, সেরাম ইউজ করা অনেক সুবিধা। আর সেরামের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভ এগুলো খুব ভালোভাবে দেওয়া যায়, খুব ভালো পরিমাণে দেওয়া যায়, যার ফলে তুমি দেখবে প্রচুর সেরাম আজকাল পাবে, ভাইটামিন সি, স্যালিসাইলিক অ্যাসিড, হাইলোরনিক অ্যাসিড, রেটিনল, দিস আর সেফ, একদম সেফ। যদি তোমার স্কিন ডিম্যান্ড করে যে আমার রেটিনল লাগবে, তাহলে তোমার জন্য ওর থেকে ভালো আর কিছু হতেই পারে না। কিন্তু তার জন্য স্কিনটা টেস্ট করানো তো সবার আগে। অবশ্যই ওই আমি ট্রেন্ডে গা ভাসালে মুশকিল, তাহলে প্রবলেম। মানে ওই ডাক্তার না দেখিয়ে ওষুধ দেয়া। একদম। ইনস্টাগ্রাম রিলে আমি দেখছি যে প্রচুর সবাই ভাইটামিন সি ইউজ করছে। এবার ভাইটামিন সি না এমন একটা অ্যাসিড যেটা তোমার স্কিনকে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্টও দেবে, খুব ভালো গ্লো করবে, তার সাথে ভাইটামিন সি কিন্তু কোথাও গিয়ে একটা হালকা এক্সফোলিয়েশনও করে। সো ভাইটামিন সি ইউজ করলে সানস্ক্রিন ইজ মাস্ট, নাহলে তোমার স্কিনটা পুড়ে যাবে। তুমি সকালে ভাইটামিন সি সেরামটা লাগাচ্ছ, তুমি সানস্ক্রিনটা ইউজ করছো না, তোমার স্কিনটা প্যাচ হয়ে যাচ্ছে, তখন তুমি দোষ দেবে ভাইটামিন সি সেরামটা বাজে। না, তোমার প্রসিডিওরটা বাজে, প্রসিডিওরটা ভুল রাদার। একদম। আমরা আসবো একটা বিষয়, কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে চুলের জন্য না অনেকগুলো বিষয় থাকে, যেমন ড্যান্ড্রাফ মানে খুশকি, এটা ভীষণ সবার মধ্যে এখন দেখা যায়। ড্রাই স্কিন, এত ব্লো ড্রায়ার ইউজ করছে, বা ধরো ছোটো ছোটো বাচ্চারা যারা স্কুল গোয়িং, তাদের একজনের থেকে আরেকজনের দেখা যাচ্ছে করছে। তো এর জন্য এই হাইজিন ব্যাপারটাই কি মেনটেন হচ্ছে না, বা এর জন্য কি করতে না, হবে? এটাই ওই তো বলে দিলে তুমি, হাইজিন। তোমার যদি ড্যান্ড্রাফ হয় বা কারো যদি ড্যান্ড্রাফ হয়, তোমাকে সবার আগে একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করতে হবে। তুমি 1,00,000 টাকার অ্যান্টি ড্যান্ড্রফ টনিক লাগাও, তুমি 1,00,000 টাকার ড্যান্ড্রফ শ্যাম্পু লাগাও, জীবনে ড্যান্ড্রফ যাবে না যদি তুমি তোমার ডেলি ইউজের চিরুনিটা, বালিশের ওয়্যারটা, টাওয়ালটা, এই জিনিসগুলোকে তুমি প্রত্যেক দিন, যেটার সঙ্গে মাথার টাচ হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসকে প্রত্যেক দিন তুমি একটা অ্যান্টিসেপটিক ওয়াটারে না ডুবিয়ে তুলছো। তুমি আজকে চুল আঁচড়াচ্ছ, আজকে মাথা মুছছো, আজকে শুচ্ছ, ড্যান্ড্রফটা তুমি আজকে ড্যান্ড্রফ শ্যাম্পু করলে, তার আগে তুমি এগুলো করেছো, ওগুলোর মধ্যে ইনফেকশানগুলো লেগে রয়েছে এই ড্যান্ড্রফে। তুমি কালকে আবার ওই চিরুনিটা দিয়ে আঁচড়াচ্ছ, আবার তুমি ওই টাওয়ালটা ইউজ করছো। সো আজকে ড্যান্ড্রফ শ্যাম্পু যত ইউজ করো, ওখান থেকে ড্যান্ড্রফটা আবার তোমার স্ক্যাল্পে চলে আসবে। ইটস এ নেভার এন্ডিং প্রসেস। এই জন্যই যায় না। তো তুমি ড্যান্ড্রফের জন্য কি করবে সেটা অনেক পরের কথা, মানে কি লাগাবে বা কি করবে, তুমি সবার আগে এই হ্যাবিটটাকে চেঞ্জ করো। হাইজিন, যেটা একদম প্রথমে বললাম, যে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার নাথিং বাট আ হাইজিন। তুমি করলে এর মধ্যে সমস্ত তোমার রেমেডি লুকিয়ে আছে। চুলের যে স্প্লিট এন্ড, মানে চুল ফেটে যাওয়া যেটাকে বলে, এটাও একটা বড় সমস্যা। এটা কেন ফেটে যায় জানো তো?
ধরো তোমার চুলটা এতটা গ্রোথ হয়েছে, আমাদের স্ক্যাল্প থেকে একটা সেবাম সিক্রেশন হয়, যার ফলে অনেকেরই দেখবে স্ক্যাল্পটা খুব তেলতেলে হয়ে থাকে। আমার নিজেরও একদিন শ্যাম্পু না করলে ভীষণ তেলতেলে হয়ে থাকে, দুদিন শ্যাম্পু না করলে মানে মাথায় তেল মেখেছি, তো আমাকে ডেলি শ্যাম্পু করতে হয়। ডেলি শ্যাম্পু করা কিন্তু ভালো, আমি সেটাতে আসছি। এবার এই যে সেবামটা সিক্রেশন হচ্ছে, সেই সেবামটা এন্ড অব্দি এসে পৌঁছাচ্ছে না, চুলের ডগা অব্দি এসে পৌঁছাচ্ছে না, এবং তুমি চুলের ডগাতে কোনো রকম নারিশমেন্ট দিচ্ছ না, তুমি কন্ডিশনিং করছো না প্রপার, ফলে সেই চুলটা বাড়ার চেষ্টা করছে কিন্তু বাড়তে পারছে না চুলটা, এত ড্যামেজ হেয়ার, হয়তো সেটা কেমিক্যাল ট্রিটেড হেয়ার, সেটা স্প্লিট করে যাচ্ছে, মানে মুখটা স্প্লিট করে যাচ্ছে। আর যখনই মুখটা স্প্লিট করে যাবে ওখান থেকে চুল আর বাড়বে না, বিকজ স্প্লিট করে যাচ্ছে। তো তোমাকে স্প্লিট এন্ডসের সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে অন্তত আগামী 6 মাস প্রত্যেক 1.5 মাস বাদে বাদে স্প্লিট এন্ডসগুলো কাটুন, লেন্থ ছোট করতে হবে না, জাস্ট স্প্লিট এন্ডস কাটুন 1.5 মাস বাদে বাদে। ভালো করে চুলে নারিশ করুন, চুলে প্রপার কন্ডিশনার লাগান, চুলে আপনি অয়েল মাসাজ করতে পারেন। এই অয়েল মাসাজ নিয়েও একটা মিথ আছে, অয়েল যদি মাসাজ করতেই হয় আপনার, আপনি চুলে করুন। অয়েল যদি আপনার স্ক্যাল্পে মাসাজ করতে হয়, আপনি 15 মিনিটস বিফোর শ্যাম্পু করুন, দেন শ্যাম্পু করে নিন। অয়েল মাসাজ করে প্লিজ সারা রাত্রি রাখবেন না, কারণ এটার পেছনে তো কোনো যুক্তি নেই। কিন্তু বলে যে রাতে তেল মেখে সকালে না, শ্যাম্পু সেটা করতে। না, যে সময়টায় বলতো, তুমি ভাবো তো সেই সময়ের এনভায়রনমেন্টটা কিরকম ছিল, এত পলিউশন ছিল, তুমি সারা রাত্রির তেল মেখে শুচ্ছ, তুমি সাংঘাতিক ধুলো ময়লা মাথার মধ্যে অ্যাট্রাক্ট করছো, সেখান থেকে সেগুলো মুখে লাগছে, ইনফেকশন হচ্ছে, তোমার পরের দিনকে এতগুলো চুল পড়বে, কারণ ওটা তো একটা ফ্যাটি অ্যাসিড। আর তোমার যদি ড্যান্ড্রফ হয় তুমি তো তেল মাখবেই না, কারণ এই সেবোরিক ডার্মাটাইটিসে ড্যান্ড্রফের যে মানে প্রধান ব্যাকটেরিয়াটা, এটার মানে এটার খাওয়ারই হচ্ছে অয়েল বা জাতীয় কিছু ফ্যাটি অ্যাসিড। তো তুমি তেল দিচ্ছ মানে তুমি সেটাকে আরও খাইয়ে দাইয়ে সেটাকে বংশবিস্তার করতে তুমি সাহায্য করছো। তো ড্যান্ড্রফে তেল মাখলে তোমার ড্যান্ড্রফ আরও বাড়বে ড্যান্ড্রফ। চুলে কন্ডিশনিং করাটা খুব জরুরি কি, মানে আমাদের একটা হ্যাবিট থাকে কি আমরা এমন একটা শ্যাম্পু ইউজ করি যেটার মধ্যে কন্ডিশনার হয় না কোনোদিন না, শ্যাম্পুর কাজ হচ্ছে ক্লিন করা, শ্যাম্পু চুল স্ক্যাল্পটাকে ক্লিন করে। কিছু কিছু শ্যাম্পু আছে যেগুলো আমাদের চুলের কর্টেক্সগুলোকে ওপেন করে দেয়, কন্ডিশনার সেটাকে নারিশ করে ক্লোজ করে। ঠিক মুখে যেরকম ক্লেনজিং এবং তারপরে আমরা একটা টোনার বা ময়শ্চারাইজার ইউজ করি, দুটোর কাজ দুরকম। শ্যাম্পুর মধ্যে কখনো দেওয়া যায় না, কন্ডিশনার দেওয়া যায় না, সেটা অনলি আ মার্কেটিং স্ট্র্যাটেজি, আর কিচ্ছু না। সেটাও মার্কেটিং? হ্যাঁ, সেটাও মার্কেটিং। কারণ ধরো একটা 400 টাকার শ্যাম্পু আর একটা 400 টাকার কন্ডিশনার, কোনো ব্র্যান্ডের দুটো আলাদা করে বিক্রি হবে না। তো তুমি একটা 600 টাকা দিয়ে শ্যাম্পু আনলে লিখলে উইথ কন্ডিশনার, লোকে ভাবে আমি 800 টাকা দিয়ে কেন কিনবো, আমি এটাই কিনে নিই, 600 টাকায় দুটো পেয়ে যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি কিছু পাচ্ছে না। ইজ ইট পসিবল তুমি শ্যাম্পুটা মাখছো, মেখে তুমি ধুয়ে ফেলছো, কন্ডিশনারের টাইমটা তুমি কোথায় দিলে? কতক্ষণ রাখতে? শ্যাম্পু তো জাস্ট আর ওয়ান কাইন্ড অফ মানে আমি বলবো ওই ন্যাচারাল সারফেক্টেন্স দিয়ে তৈরি হয়, পরিষ্কার করার জিনিস, সেটার মধ্যে কন্ডিশনিংটা কিভাবে আসবে? তুমি একটা ফেস ওয়াশ মুখে লাগাচ্ছ, সেটা দিয়ে পরিষ্কার করছো, ময়লাটা পরিষ্কার হচ্ছে, ময়শ্চারাইজারটা স্কিনের ভেতরে ঢুকে কাজ করবে, ফেস ওয়াশের ভেতর ময়শ্চারাইজার দিলে সেটা ভেতরে কিভাবে ঢুকে কাজ করবে? এই সায়েন্সটাই তো তোমাকে বুঝতে হবে। আজকাল তো ফেস ইয়েতেও দেখছি যে প্যাক যেগুলো, ফেস প্যাক যেগুলো, সেখানে বলে দিচ্ছে ফেস ব্রাইটনিং। সেটা হয়তো হতে পারে, ওর মধ্যে কিছু এমন ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেটা ব্রাইটনিং এর কাজ করে। আমার একটা খুব ভালো উপটান মাস্ক আছে, আমি তোমায় বলতে পারি, যেটা কিন্তু ন্যাচারাল উপটান দিয়ে তৈরি। যেমন তার মধ্যে উপটান যেটা আমরা জানি, ডালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চালের গুঁড়ো, চন্দনের গুঁড়ো, এগুলো দিয়ে তৈরি, এবং এইগুলো ন্যাচারালি কেউ অনেকে তৈরি করতে পারে না, ওই জন্য আমাকে বাধ্য হয়ে জার নিয়ে আসতে হয়েছে। এটা কিন্তু মাখলে স্কিনটা ব্রাইট হয়, কারণ এই প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের ইন্ডিভিজুয়ালি একটা প্রপার্টিজ রয়েছে স্কিনের জন্য। বাট তোমায় জেনে নিতে হবে আমি কোনটা ইউজ করবো, এগেইন কতটা ইউজ করবো। মাস্ক ইউজ করার প্রচলন এখন তো ভীষণভাবে ট্রেন্ড, তো সেটা স্কিন হোক বা হেয়ার, হ্যাঁ, তো হোমমেড মাস্ক বলে কিছু হয় আদৌ? নিশ্চয়ই হয়, কেন হবে না, সব হয়। এই বাজার চলতে যে কিনতে পাওয়া যায় ওগুলো তো একটা ফর্মুলা, তো সেগুলো সবই করে নেওয়া যায় বাড়িতে। হোমমেড খুব ভালো একটা মাস্ক ফেসের জন্য আমি বলতে পারি, তুমি রাইস পাউডার মানে চালের গুঁড়ো নিতে পারো। এটা কিছুটা স্ক্রাবিংয়েরও কাজ করবে এবং মাস্কেরও কাজ করবে। চালের গুঁড়ো নিতে পারো, তার মধ্যে একটু কফি পাউডার নিতে পারো, তার মধ্যে একটু হলুদ নিতে পারো, তার মধ্যে 2 চামচ তুমি ইয়োগার্ট নিতে পারো, টক দই নয়,
ইয়োগার্ট বলছি, যেটার মধ্যে প্রোবায়োটিকটা অনেকটা বেশি আছে, ইয়োগার্ট নিতে পারো। যদি ড্রাই স্কিন হয় এর মধ্যে 1 চামচ মধু দেওয়া যেতে পারে, দিয়ে এটাকে মিক্স করে 20 মিনিটস রাখো, রেখে তুমি ওয়াশ করে ফেলো। এটা স্কিনকে ফার্ম করবে, স্কিনের ট্যান চলে যাবে, স্কিনকে ব্রাইট করবে, ইনস্ট্যান্ট স্কিনে গ্লো দেবে। হেয়ার মাস্কের জন্য তুমি খুব ভালো, যদি মানে কেউ ভেজিটেরিয়ান না হয়ে থাকেন, তাহলে আপনি একটা হোয়াইট পোর্শন অফ এগ নিন, ডিমের সাদা অংশ, তার মধ্যে আপনি প্লেন টক দই দিন, তার মধ্যে একটু অ্যালোভেরা জেল দিন, এবং আপনি এটার সাথে আর একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে একটা টক দইটাকে একটু সামান্য ফেটিয়ে নিয়ে ওটাকে ওর মধ্যে একটু আমলার গুঁড়ো দিয়ে টক দইটার মধ্যে ফেটিয়ে ওটাকে আপনি ওর মধ্যে দিয়ে দিন, দিয়ে আপনি এটা চুলের মধ্যে লাগিয়ে রাখুন। যারা ডিমটা দেবেন না, তার ডিমের পরিবর্তে পাকা কলা দেবেন। সো এটাও স্কিন মানে হেয়ার কন্ডিশনিংয়েরও খুব ভালো কাজ করে, হেয়ার রুটসে গিয়েও খুব ভালো এটা কাজ করে। আমার মাথায় একটা খুব এসেছিল পাগলামো, আমি অ্যালোভেরা জেল, যেটা আর কি বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, সেখান থেকে জেলটা নিয়ে মাথায় দিয়েছিলাম, কিছু হয়নি না কিছু হয়নি, না ওটা দেওয়া উচিত না, তার কারণ ডিরেক্ট দেওয়া উচিত, পরে জেনে আমি তুমি ওই অ্যালোভেরা জেলটাকে একটা ওই আমরা যেভাবে ডবল বয়লারে গরম করি, কিছু বড় বাটিতে গরম জল বসিয়ে তার মধ্যে ছোট বাটিতে ওটা দিয়ে তুমি 5 মিনিট ফুটিয়ে নাও, তুমি দেখবে ওর থেকে একটা হলুদ লিকুইড বেরিয়ে যাবে, আর হোয়াইট জেলটা সেপারেট হয়ে যাবে। সো হলুদ লিকুইডটা হচ্ছে কিছু পেস্টিসাইড অ্যানল বা এই জাতীয় কিছু, ওই বাকি জেলটা তুলে নিয়ে তুমি লাগাও, বাড়ির কাছ থেকে নিয়ে তুমি লাগাও, কোনো অসুবিধা নেই, তোমাকে নট নেসেসারি দোকান থেকে কিনে লাগাতে হবে, কিন্তু ডাল থেকে ভেঙে ডিরেক্ট লাগিও না, তার একটা খারাপ যে কোনো সময় হতে পারে, যদি একবার হয়ে যায় তো সেটা একটা প্রবলেম না। একদম একদম। এবারে না একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা সবার এখন, ডিটক্স কী করে করবো, মানে আমার নিজেরও এই পাগলামোটা রয়েছে। তো এই ডিটক্সের জন্য জুস, সকালে উঠে এটার জল ওটার জল সবাই খায়, কোনটা খাওয়া উচিত? মানে আমি নিজেও খুব কনফিউজ, আমি রোজই এক একটা ট্রাই করি। তোমাকে একটা কথা বলছি, এই ডিটক্স বলতে একটা কথা মনে পড়লো, আমার কাছে স্পেশালি যারা আসে আমার ক্লায়েন্টরা, তারা জানে তাদের প্রত্যেককেই দিনটা শুরু করি আমি কিছু না কিছু জল দিয়ে। আচ্ছা, ফাইন, কারোর আমলা হলদি থাকে, কারোর ত্রিফলা থাকে, কারোর এই থাকে। এবার লাস্ট পুজোর সময় থেকে আমি এত কমপ্লেন পাচ্ছি যে এত কিছু করে ওটা সম্ভব হচ্ছে না, এই হচ্ছে না। আমি লাস্ট 1-2 মাস আগে থেকে আমার একটা ওয়েলনেস রেঞ্জ লঞ্চ করেছি, তার মধ্যে কয়েকটা জুস রয়েছে উইথ, ওগুলো একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে, এবং তোমাকে বটলটা খুললে ওটা 1 মাসের মধ্যে কনজিউম করতে হবে, এতটাই ন্যাচারাল, কোনো প্রিজারভেটিভ নেই। আমি তোমায় কয়েকটা জুস বলছি। আমার একটা খুব ভালো জুস আছে ডিটক্স জুস, সেটা ডিটক্স যেমন করে সেটা ওয়েট ম্যানেজমেন্টেও খুব ভালো হেল্প করে, কিন্তু আমি কখনোই বলবো না যে আপনি ওটাও খাবেন আর তার সাথে আপনি দেদার মিষ্টি খেয়ে যাচ্ছেন, ডিপ ফ্রাই খেয়ে যাচ্ছেন, জীবনে কাজ হবে না। অ্যাকচুয়ালি কতগুলো ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমাদের ডিটক্সে হেল্প করে। এক হচ্ছে জিরে, এক হচ্ছে ত্রিফলা ট্রিমেন্ডাস ডিটক্স, মানে ভালো ডিটক্স, মানে ত্রিফলার জল, মানে লিভারের জন্য ত্রিফলা কি ভালো, ইউ নেভার নো, এত ভালো ত্রিফলা। ফ্যাটি লিভার, যাদের ফ্যাট, মোরলেস আমাদের সবার ফ্যাট লিভার, আমাদের যা অবস্থার মধ্যে আমরা যাই, কারণ এত আমাদের ফাস্টফুডের দোকানে পাম তেলের ব্যবহার বেশি, আমাদের ফ্যাটি লিভার হতে বাধ্য। বা বিস্কিটসও তো পাম তেল, এই পাম তেলটা ব্যান করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অদ্ভুত, আমি জানতাম যে ওই যে বিস্কিটের গায়ে লেখা থাকে না নো অ্যাডেড সুগার, তো আমি সেরকমভাবে নো অ্যাডেড সুগার দেখে কিনতাম, অনেকদিন আগের কথা বলছি, এখন 6-7 মাস আমি আর বিস্কিট খাই না। তারপর আমি দেখলাম যে ওটা লেখা থাকে, কিন্তু পাশে যদি আমরা একটু ভালো করে পড়ি লেখা থাকে 18% সুগার, তো এটা কিন্তু আমরা মনে হয় দেখে নিই না, এটা ধরো 0 ময়দা অনলি আটা লেখা থাকে, হয় না, পসিবল না, এগুলো সবই গিমিক। তো এই আমার একটা ডিটক্স জুসের মধ্যে ওটার মধ্যে ত্রিফলা রয়েছে, জিরা রয়েছে, ওটার মধ্যে জোয়ান রয়েছে, ওটার মধ্যে দারুহরিদ্রা রয়েছে, এগুলো দিয়ে জুসটা করা। সকালবেলায় কেউ যদি এটা বাড়িতেও বানিয়ে নেন, বানিয়ে নিতে পারেন, এবং অ্যালোভেরা বেস হচ্ছে অ্যালোভেরা। তো এগুলো, এটা যদি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল 1/2 গ্লাস জলে ওটা 2 ঢাকনা দিয়ে খান, বা আপনি যেটা বানাচ্ছেন সেটা আপনি খান, আপনি দেখবেন উইদিন 15 ডেজের মধ্যে আপনার বডি শ্রিঙ্ক করতে শুরু করেছে। তার মানে কি আপনার ফ্যাট লস হচ্ছে না, এই যে আপনার সাংঘাতিক একটা টক্সিন জমেছিল, একটা ওয়াটার রিটেনশন হয়েছিল, অনেকের দেখবে সকালবেলা ঘুম থেকে উঠলে আংটিগুলো খুব টাইট হয়ে থাকে, হ্যাঁ, বিকজ অফ ওয়াটার রিটেনশন হচ্ছে। এই যে কিছু বাজে ব্যাকটেরিয়া আমার শরীরে বাসা বেঁধেছিল, সেগুলো আস্তে আস্তে ডিটক্স হতে শুরু করে। একটা খুব ভালো জুস আমি তোমাকে বলছি, যেটা এখন মানে যেটার
উপকারিতা সাংঘাতিক ভালো। এবং তুমি দেখে থাকবে কিনা জানি না, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, ওনার টিম এটাকে প্রমোট করছে। দ্যাট ইজ আ সিবাকথ্রন জুস। এই সিবাকথ্রন জুসটা, হ্যাঁ, এমনি এমনি ভাইরাল না, এটার একটা সাংঘাতিক গুণ। এই সিবাকথ্রন জুসটা আমি নিজে গত 1 বছর ধরে ট্রাই করছি। তারপর আমি এটা অলরেডি নিয়ে এসেছি। এই সিবাকথ্রন জুস, সিবাকথ্রন কিছু না, সিবাকথ্রন হচ্ছে একটা ফল, ওয়ান কাইন্ড অফ বেরি, যেটা অলমোস্ট -40 ডিগ্রি টেম্পারেচারে হয় লাদাখে, আচ্ছা, আপার কার্গিলে, যেখানে আমাদের পৌঁছানো হয়েছে। ওটার মধ্যে না 33% ইয়ে রয়েছে, ভাইটামিন সি রয়েছে। আমরা বলি ভাইটামিন সি প্রচুর পরিমাণে পেয়ারাতে আছে, ভাইটামিন সি প্রচুর পরিমাণে আমলকিতে আছে। তুমি যদি 1 কাপ সিবাকথ্রন জুস খাও, তুমি যা ভাইটামিন সি পাবে, তোমাকে এজিং কোনোদিন ছুঁতে পারবে না। ওটার মধ্যে ওমেগা 3 রয়েছে, ওমেগা 5 রয়েছে, ওমেগা 7 রয়েছে, ওমেগা 9 রয়েছে। এটা যদি তুমি কন্টিনিউ খাও না, যারা ক্যান্সার পেশেন্ট তারা এটা থেকে কিভাবে রিকভার করছে তুমি জানো না। মানে এই ধরনের ডিজিজ, যে ডিজিজগুলোকে আমরা বলি মানে রিকভার করা ইজ নেক্সট টু ইম্পসিবল, যারা হার্টের পেশেন্ট, যেহেতু ওমেগা 3 রয়েছে, এটা একটু টক, স্লাইটলি টক, যেহেতু ওয়ান কাইন্ড অফ বেরি গ্রুপের মধ্যে এটা পড়ে, একটু টক। বাট এগেন আমি তোমার একটা কথা বলবো, অনেকের একটা ব্যাপার আছে যে টক কিছু খেলে অ্যাসিড হয়ে যায়। এটাতে 1 ফোঁটাও অ্যাসিড হবে না। তুমি সকালবেলা এটা 2 ঢাকনা 1/2 কাপ উষ্ণ গরম জলে কনজিউম করতে পারো, ইভিনিংয়ে 2 ঢাকনা কনজিউম করতে পারো। কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না, কিচ্ছু ইউজ করতে হবে না। তোমার স্কিন, একটু কস্টলি, চুল, দেখো একটু কস্টলি। লাইক আমি বলবো তোমাকে, ধরো বটলগুলোর দাম 500 টাকা, 600 টাকা, 700 টাকা এরকম, হয়তো 200-300 টাকাতেও আছে। সেটাতে কতটা অরিজিনালিটি মেনটেন আছে আমি জানি না, বাট এটা একটু কস্টলি। যেহেতু ওটা প্রকিওর করা হচ্ছে একটা খুব ওই জায়গা থেকে, যে জায়গাটা পৌঁছানো ইজ নেক্সট ইম্পসিবল, ওখান থেকে প্রকিওর করে এটাকে আনা হচ্ছে। বাট এটা, এই যে আমরা দেখি আমাদের প্রধানমন্ত্রীর গাল এত গ্লো করে, এটার পেছনে রিজন কিন্তু এটা। তার মানে যারা ট্রোল করে তাদের এটা জানা উচিত যে একদম সিবাকথ্রন ইজ আ, মানে যেটাকে ওই মিরাকল, যেটা মিরাকল। আমি দিল্লিতে দেখতাম না সবাই খুব গোন্দ কাটিরা যেটা ওটা খায়, ওটার কি কোনো প্রয়োজনীয়তা? দেখো, ওটার দুটো জিনিসে দুটো কাজ করে ওটা। একটা হচ্ছে ওটার মধ্যে একটা প্রপার্টিজ রয়েছে যেটা তোমার স্টমাকটাকে ঠান্ডা রাখে। আচ্ছা, তো তোমার স্টমাক যদি ঠান্ডা থাকে, তাহলে কি হবে, তোমার হঠাৎ করে স্কিন হাইপার হয়ে যাবে না। স্কিনও তো হাইপার হয়, আমাদের স্কিনও অ্যাগ্রেসিভ হয়, এগুলো হয়ে যাবে না। কারণ দিল্লির টেম্পারেচারটা এমন, তুমি দেখবে সবটাই তো এক্সট্রিম আমাদের মতন না। গরম ইজ সাংঘাতিক গরম, ঠান্ডায় সাংঘাতিক ঠান্ডা। ওদের তো হিউমিডিটি বলে কিছু নেই, তো ওটাতে ওই ওয়েদারের জন্য ওটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ওয়েদারে অতটা লাগে না, দরকার নেই। একটা এখন হয়েছে যে বরফের ফেশিয়াল, মানে ওই যে আইস ফেশিয়াল, যেটা নাকি একদম পুরো চেঞ্জ করে দিচ্ছে জেনজিদের মধ্যে, তো এটা একটা ক্রেজ। তো এটা সত্যি, এটা কি মানে সত্যি? আই ডোন্ট থিঙ্ক এটাতে খুব একটা কিছু হয়। তাহলে এটাও প্রমোশন? কেন বলছি, তুমি যখনই বরফ অনেকক্ষণ ধরে লাগাবে বা অনেকক্ষণ ধরে ইউজ করবে, দেখবে ওই জায়গাটা একটু রেডিশ হয়ে যাবে। হ্যাঁ, তার কারণই হচ্ছে ওইখানকার ব্লাড সার্কুলেশনটা একটু স্টপ হয়ে যায়। আগেকার দিনে দেখতাম কেটে গেলে ওখানে হঠাৎ করে বরফ দিত রক্তটা বন্ধ হওয়ার জন্য। সো ফর টাইম বিং তুমি হয়তো একটা গ্লো পাবে, বাট বরফ হ্যাঁ তুমি ইউজ করতে পারো। আইস ডাং যেটাকে করে, মুখটা ডুবিয়ে রাখে, তুমি সেটা ওয়ান্স ইন আ ওয়াইল করতেই পারো। বাট তুমি ওটাকে যদি বিকাম আ হ্যাবিট করে নাও যে আমি রোজ করব, তাহলে তোমার স্কিনের ন্যাচারাল গ্লোটা আস্তে 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 চলে যাবে। কারণ আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে। আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন থাকে যে যাতে স্কিনটা টু মাচ অ্যাসিডিকের দিকে না যায় বা টু মাচ স্কিনটা খাড়ের দিকে না যায়। এই ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে। তো আমাকে কোনোটাই খুব এক্সট্রিম পর্যায়ে করলে স্কিনটা নষ্ট হয়ে যাবে। ফেশিয়াল করাটা খুব দরকারি। আমি অনেককে দেখেছি নিউজ ইন্ডাস্ট্রিতে যারা ফেশিয়ালই করে না। গালাগালি খাবো, কিন্তু ফেশিয়াল করে কিচ্ছু হয় না। মাসাজ ইম্পর্টেন্ট। দেখো, আমি একটা কথা বলছি, তোমার স্কিনে কোনো প্রবলেম নেই, তুমি একটা ফেশিয়াল করতে চাইছো, তুমি করো। তুমি ফেশিয়ালে হয় একটা প্রপার ক্লেনজিং, তার যেখানে প্রপার ফেশিয়াল হয়, এগেইন আমি বলছি সব জায়গায় হয় না, প্রপার ক্লেনজিং, একটা প্রপার মাসাজ, তারপর একটা প্যাক লাগানো। এটাতে স্কিনটা একটু নারিশমেন্ট হয়, স্কিনে একটা হেলদি ব্যাপার স্কিনে আসে, এতটুকু অবধি ফেশিয়াল ঠিক আছে। বাট আপনার কোনো স্কিন কনসার্ন আছে, আপনার ব্রণ আছে, মেচেতা আছে, আপনার স্কিন ঝুলে গেছে, আপনি বছরের পর বছর ফেশিয়াল করে যাবেন, একটাও কমবে না, কিছু হবে না, কারণ হওয়ার নয়।
মানে ফেশিয়াল করলে মেচেতা যায় না, ফেশিয়াল করলে পিম্পল যায় না, যেতে পারে না, এর পেছনে কোনো সায়েন্টিফিক ওয়ে নেই, তাই কিভাবে যাবে? যেটা বলছো বা ধরো তোমার কেমন কেউ আছে তুমি দেখেছো যে যার মুখ ভর্তি পিগমেন্টেশন, সে লাস্ট 10 বছর ধরে ফেশিয়াল করেছে, তার পিগমেন্টেশনটা কমেছে? না, সারেনি। সারতে পারে না, কিভাবে সারবে? ফেশিয়াল যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এপিডার্মিস থেকে আরেকটু নিচের লেভেল অবধি গিয়ে ক্রিমগুলো ঢুকছে, আর আমার পিগমেন্টেশন একটা সাবডার্মিস স্তরের প্রবলেম, সাবডার্মিস লেয়ারের প্রবলেম, তো সেটাকে আমি কিভাবে ফেশিয়াল দিয়ে ঠিক করবো? সো এটা হতে পারে। এবার না একটা র্যাপিড ফায়ার খেলি আমরা, মানে খেলবো মানে আমি জিজ্ঞেস করবো তোমাকে। প্রথম প্রশ্ন, একটা স্কিন কেয়ার যেটা প্রত্যেকের করা উচিত। আর 2 স্টেপ ক্লেনজিং, ডাবল ক্লেনজিং। 2 স্টেপ? হ্যাঁ, ডাবল ক্লেনজিং। সেটা কিরকম? প্রথমে একটা ভালো ফেস ওয়াশ বা ক্লেনজার দিয়ে ক্লিন করা, দেন তারপরে একটা ক্লেনজিং বা যে কোনো ফেসের মিস্ট নিয়ে সেটাকে তুলোর মধ্যে নিয়ে আরেকবার ক্লিন করা। সো 2 স্টেপ ক্লেনজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কিছু করার আগে। সব থেকে বেশি একটা জিনিস যেটাকে আমরা আন্ডার এস্টিমেট করি, সানস্ক্রিন মাখি না। মাখি। এমন একটা প্রবলেম যেটা মানে আমরা বলতে পারি বিগেস্ট মিস্টেক বা সব থেকে ভুল আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে। 10 স্টেপ কোরিয়ান স্কিন কেয়ার, কোরিয়ান স্কিন পাওয়ার জন্য। কারণ আমরা কেউ কোরিয়ান না, তো আমরা কোরিয়ান স্কিন কিভাবে পাবো? তো আমরা সবাই দৌড়াই কোরিয়ান স্কিন পেছনে। এটা ইজ এ বিগ মিস্টেক আমাদের সবার জন্য। এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের ইউজ করা উচিতই, মানে ভীষণ ইম্পর্ট্যান্ট। হাইলুরনিক অ্যাসিড ফর স্কিন হাইড্রেশন, ভেরি ইম্পর্টেন্ট। এমন একটা জিনিস যেটা স্কিনের দরকার, ভীষণভাবে দরকার, কিন্তু আমরা পাত্তাই দিই না। সেটা হচ্ছে স্কিনকে রেস্ট দেওয়া, নট টু ইউজ টু মাচ প্রোডাক্ট। স্কিনের রেস্ট। স্কিনের রেস্ট কি? কিচ্ছু না ইউজ করা, স্কিনকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া। ও, স্কিন অলসো নিড ব্রিথ। স্কিনেরও তো একটু শ্বাস প্রশ্বাস নেওয়া দরকার। আমরা সবসময় এত কিছু চাপাতে থাকি স্কিনের মধ্যে। স্কিনকে রেস্ট দেওয়া সত্যি দরকার একটা ভালো স্কিন পাওয়ার জন্য। সেটা কি উইকলি? যে কোনো একদিন আমি বেছে নেবো যে আজকে আফটারনুনের পর থেকে সানরেজ এখন নেই, আমি স্কিনে কিচ্ছু ইউজ করবো না, স্কিনটাকে ভালো করে ক্লিন করে আমি ছেড়ে রাখবো স্কিনটাকে। সো স্কিনের রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমন কোনো প্রোডাক্ট যেটা ইউজ করা সত্যি উচিত বা উচিত নয়? দেখো, উচিত অবশ্যই আমি আগেও বললাম সানস্ক্রিন, আর উচিত নয় স্ক্রাবার। এনি কাইন্ড অফ স্ক্রাবার স্কিনে ঘষা উচিত নয়। স্ক্রাবার ঘষা উচিত নয়। আর যেটা ন্যাচারাল ওয়েতে আমরা অনেক সময় ওই কমলা লেবুর খোসা গুঁড়ো করে লাগাই, সেটা একই জিনিস। মানে স্ক্রাব তুমি দেখো, তুমি স্কিনে স্ক্রাব করতে পারো, বাট ডোন্ট রাব। তাহলে কিছুই না, আমাদের না ওই ইলাস্টিন ফাইবারগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে আমাদের স্কিনটা লুজ হতে শুরু করে, এবং তখন আমরা কোলাজেন করে দৌড়াই, সব গেল। এটার পেছনে তো আমরাই তাই। স্কাল্পে অয়েল ম্যাসাজ করা? হ্যাঁ, ওই উচিত, বাট ফর 15 মিনিটস বিফোর শ্যাম্পু। 15 মিনিট, তার বেশি রাখা যাবে না। সেনসিটিভ স্কিন হওয়ার জন্য দায়ী কে? আমরা নিজেরা। কিছু ভুলভাল প্রোডাক্ট ইউজ, ফর্সা হওয়ার ক্রিম যেটা নিয়ে আমরা কথা বললাম, চটজলদি আমাদের রেজাল্ট পাওয়ার কিছু ইনগ্রেডিয়েন্ট, রাতারাতি স্কিন গ্লো ফর্সা হওয়ার কিছু সেরাম, আমরাই দায়ী। মিনক্সিডিল ইউজ এবং এর ফলে আমাদের চুলের যে সমস্যা, এটা কি ইন্টারকানেক্টেড? মিনক্সিডিল এগেইন এমন একটা জিনিস যেটা চুলের অনেকগুলো কনসার্ন থেকে তোমাকে মুক্তি দেবে, বাট নট পার্মানেন্টলি। তোমার একটা ওয়ান কাইন্ড অফ অ্যালোপেশিয়া হয়েছে, তুমি মিনক্সিডিল ইউজ করছো, কিন্তু তুমি মিনক্সিডিলটা যবে থেকে ছাড়বে তবে থেকে তুমি আগের জায়গায় ফিরে যাবে। মিনক্সিডিলের ক্যারেক্টারিস্টিকই হচ্ছে এরকম। সো তুমি মিনক্সিডিল ইউজ করলে তার সঙ্গে আরও কিছু ট্রপিক্যাল বা ইন্টারনাল কিছু মেডিসিন ফর হেয়ার ইউজ করা ভেরি ইম্পর্টেন্ট। শুধু মিনক্সিডিল কখনো তোমাকে রেজাল্ট দিতে পারবে না। ওয়্যাক্স করলে কি সানট্যান চলে যায়? এটা না, সত্যি? এটার সাথে কোনো রিলেটেড নয়। ওয়্যাক্স ইজ সামথিং ডিফারেন্ট, সানট্যান ইজ সামথিং ডিফারেন্ট। ওয়্যাক্স করলে আমার হেয়ারগুলো রিমুভ হচ্ছে, তাতে হয়তো মনে হতে পারে হাত টাতগুলো একটু পরিষ্কার লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি সানট্যান যায় না। কিন্তু অনেকেই বলেন যে দেখো তোমার ট্যানটা কত ভালো। না হলে তোমার থেকে টাকা নেবে কি করে? তুমি যা বলছো।
এরপর একটা ছোট্ট প্রশ্ন আমার, বলো। যেটা আমি চাইবো যে তুমি খুব শর্টে আনসার বলো। দাও। সেটা হচ্ছে যে একটা ডায়েট, মানে আমরা তো ওপর থেকে অনেক কিছুই করছি, কিন্তু একটা প্রপার ডায়েট স্কিন কেয়ারের জন্য খুব জরুরি। এটা কি সত্যি? ভীষণ সত্যি। তুমি বাইরে থেকে কিছু নাও করতে পারো, কিন্তু তুমি যদি একটা গুড লাইফস্টাইল মেনটেন করো, টাইমে খাওয়া দাওয়া, প্রপার বলতে একদম বাড়ির ডাল ভাত মাছের ঝোল মাংস সবজি তরকারি যে যা খায় সেটা টাইমে খাওয়া, অ্যাটলিস্ট দিনে 3 to 3.5 লিটার জল খাওয়া, ফল খাওয়া। আমরা ভীষণ ভুল করি, ফলটা আমরা খাই গিয়ে লাঞ্চের পর, সেটা একটা খুব ভুল প্রসেস। অলওয়েজ ফল খেতে হয় ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে, মিড ব্রেকফাস্টে 12টার মধ্যে, তাহলে আমাদের অ্যাবজর্পশনটা। আর লাঞ্চের পর যখনই আমরা ফল খাই, তখনই ফলের মধ্যে যেহেতু গ্লুকোজটা ফ্রুক্টোজ ফর্মে রয়েছে, সেটা কিন্তু আমাদের ইয়েটাকে বাড়িয়ে দেয়, মানে সুগার ক্রেভিংটাকে বাড়িয়ে দেয়। সো লাঞ্চ ভরা পেটে ফল কখনো খাওয়া যায় না, খাওয়া যাবে না। এগুলো খাওয়া। আর একটা জিনিস একটু অফ করলে ভালো হয়, সেটা হচ্ছে ডিপ ফ্রাই। তুমি বাড়িতে খাও ডিপ ফ্রাই, ভাজা, কিন্তু দোকানের ভাজাটা না। আমরা পাম অয়েল নিয়ে কথা বলছিলাম, তো এগুলো তো সত্যি স্কিনকে ক্ষতি করে। বাঙালি বাড়িতে বলো বড়া, তো তুমি বাড়িতে শোনো, তুমি বাড়িতে পাটপাতার বড়া কেন, তুমি ফিশ ফ্রাই করেও খাও, কিন্তু তুমি বাইরে দোকানেরটা খেও না। কারণ ওদের যে তেলগুলো ইউজ হয়, যবে থেকে দোকান খুলেছে তবে থেকে সেই তেলটা চলছে। হ্যাঁ, তো ওটা খেও না। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কলকাতার তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো এতদিন, এবং তোমার কাছে প্রচুর নামি দামি সেলিব্রিটিরাও আসেন। হ্যাঁ, তো ফরচুনেট তার জন্য। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি তোমার কাছে জানতে চাইবো যে এই ইন্ডাস্ট্রির এখন, মানে এই সরকার বদলের পর অনেক ডার্কার সাইডগুলো আমরা দেখতে পাচ্ছি। তোমাদের ইন্ডাস্ট্রিতে এরকম কিছু আছে? আমি আমারটা জানি না, কেন থাকবে না, সব জায়গায় আছে। দেখো, একটা জিনিস জানবে, মনোপলি যখন হয় তখন সব জায়গাতে হয়, বদমাইশি যখন হয় সেটা সব জায়গাতে হয়। আমি তোমাকে, দেখো, এটা নিয়ে কথা বলে একটা গোটা এপিসোড লেগে যাবে। তোমায় কয়েকটা ছোট্ট জিনিস বলছি। আমি এমনও জানি যে কলকাতার এমন কিছু ব্র্যান্ড আছে, তাদের কর্ণধার হয়তো বেশ নামকরা বিউটিশিয়ান, ধারে ভারে তারা অনেক বড়, অনেক বছর ধরে কাজ করছেন। তারা একটা উইন্টার কেয়ার ক্রিম তৈরি করেন, তার মধ্যে অ্যানিমেল ফ্যাট ইউজ করে। এবং সেটা কি অ্যানিমেল ফ্যাট আমি তোমাকে বলছি না, তাহলে এখানে একটা কমিউনাল ব্যাপার চলে আসবে। তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই, অ্যানিমাল ফ্যাট ইউজ করে। এগুলো আমাদের কলকাতায় হয়। এই যে ধরো, সরকারি বিভিন্ন প্রকল্প হয়, তুমি দেখবে সিডল কাস্ট সিডল ট্রাইবদের বিভিন্ন কোর্স শেখানো, গভর্নমেন্ট প্রচুর টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে। এদের মাথায় যে সচিবরা বসে থাকে, এরকম একজন আছেন পার্টিকুলার, যে লাস্ট 8 বছর ধরে ওই কোর্সটা প্রত্যেক বছর পেয়েই যাচ্ছে, কারণ সেখান থেকে একটা মোটা টাকা ওই সচিবের কাছে চলে যাচ্ছে। এবং এটা আমার সামনে হয়, এটা হয়েছে অনেকবার। তো এরকম ডার্কার সাইড সব সেক্টরে আছে। এটাতে তো এফেক্টেড হচ্ছে সাধারণ মানুষ। একদম হচ্ছে। ধরো, গভর্নমেন্ট একটা স্টুডেন্টের পেছনে 10 টাকা খরচা করছে, তুমি শিখবে, তুমি শিখে তুমি নিজের পায়ে দাঁড়াবে, তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে 1 টাকার জিনিস, বাকি 9 টাকা বাইপাস হয়ে যাচ্ছে। আমরা আশা করব এটা আর হয়তো হবে না, আমরা সেটা আশা করব, হয়তো এবার একটু ভালো কিছু হবে, চাইবো আমরা সেটা হোক। নিশ্চয়ই আমরা আশা তো করতেই পারি, আর সেই জন্যই তো এত কিছু। একদম। যাই হোক, আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। এমন একটা টিপস যেটা তুমি দর্শকদের দিতে চাইবে ভালো স্কিনের জন্য? দেখুন, ভালো স্কিনের জন্য কি মাখবেন না অনেক কিছু বলেছি, কিন্তু যেটা না করলে স্কিন কখনো ভালো হবে না, সেটা হচ্ছে মেন্টালি ভীষণ হ্যাপি থাকুন। মেন্টালি হ্যাপি থাকা এতটাই ইম্পর্টেন্ট। আপনার যদি মন খুশি থাকে, আপনি কিচ্ছু না মাখলেও দেখবেন নিজেকে দেখতে খুব ভালো লাগছে। কিন্তু আপনার যদি মনের মধ্যে স্ট্রেস থাকে, আপনি যাই মাখুন ভালো লাগবে না। সো মেন্টালি ভালো থাকুন, এমন একটা সারাউন্ডিংসে থাকুন, আশপাশের লোকজন যেন ভীষণ পজিটিভ হয়, সবসময় আপনাকে পজিটিভিটি দেয়। যেখানে দেখবেন নেগেটিভ, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। আর স্পিরিচুয়ালিটি আছে অবশ্যই, তুমি তো একটার সঙ্গে একটা ইন্টারকানেক্টেড না। তুমি যদি পজিটিভ লোকের সঙ্গে থাকো, দেখবে তোমার নিজের মধ্যেও সেই পজিটিভিটিটা আসছে। তো এটা করুন, ভালো থাকবেন, প্রচুর প্রেম করুন, সত্যি স্কিন ভালো থাকবে। মানে প্রেম ইজ গুড স্কিন। একদম তাই, মন ভালো থাকে। তো আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি, কিন্তু এই পডকাস্টে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের জন্য বলেছি, যেটা ব্যবহার করলে আমাদের জীবনে একটা মিরাকেল ঘটতে পারে। কি সেই মিরাকেলের কথা আমরা বলেছি? যারা যারা এই এপিসোডটা দেখেছেন তারা কমেন্ট করুন, আর কমেন্টে জানান যে আপনারা কি এটা আগে জানতেন, আর এখন থেকে কি আপনারা এটা ইউজ করবেন। অবশ্যই লিখে জানাবেন। আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। পডকাস্টটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করতে, শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে
চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আরও একটা পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি খুব শীঘ্রই। নমস্কার।